কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিবক প্রান্তিককে গুন্ডা দুজনকে পুলিশের হাতে তুলে দিতে বলে। তারপর অগ্নিবক প্রিয়ার কাছে এসে বলে, তুই ঠিক আছিস তো? আর সৌরভ কোথায়? প্রিয়া প্রচন্ড ভেঙে পড়ে। অগ্নিবক প্রিয়াকে বলে, তুই কি করতে যাচ্ছিস? কি করে মনে করলি আমরা তোর পাশে থাকবো না? প্রিয়া অগ্নিবককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি ঠকে গেলাম, আমাকে কেউ আর কোনোদিনও ক্ষমা করতে পারবে না। অগ্নিবক প্রিয়াকে বুঝিয়ে বলে, এরকম বলিস না বোন, বাড়িতে চল, আমার বোনকে ঠকিয়ে কেউ কোনোদিনও জিততে পারবে না। এরপর কথা প্রিয়াকে বলে, বাড়ি ফিরে চলো প্রিয়া, নিজের মানুষের কাছে ক্ষমা চাইলে সবাই ক্ষমা করে দেবে, তুমি বাড়ি ফিরে চলো। অগ্নিবক প্রিয়াকে বলে, গবর দেবী একদম ঠিক বলছে, চল বাড়ি ফিরে চল। তখনই সেখানে চলে আসে পুলিশের গাড়ি, গুন্ডা দুজনকে তুলে দেয় পুলিশের হাতে। এরপর প্রান্তিক অগ্নিবককে বলে, আমাদেরকে একটু থানায় যেতে হবে, তুই সঙ্গে গেলে ভালো হয়। সে তিমিরকে বলে কথাকে আর প্রিয়াকে বাড়ি নিয়ে যেতে বলে। প্রিয়া প্রচন্ড ভেঙে পড়ে আর সে বলে, আমি ঠকে গেলাম, আমি ওকে সত্যিই খুব ভালোবেসেছিলাম, আমার সাথে এটা কি করে করতে পারলো। কথা প্রিয়াকে বলে, তুমি এভাবে কান্নাকাটি করো না, তোমার দাদা ঠিকই বলেছে, তোমায় ঠকিয়ে কেউ জিততে পারবে না, তুমি তো ওকে সততার সঙ্গে ভালোবেসেছিলে। বলো দেখো প্রিয়া, এখন বাড়িতে গিয়ে হয়তো তোমার অনেক কথাই শুনতে হতে পারে, কিন্তু আমরা সবাই তোমার পাশে আছি, মনটা শক্ত করো, আর কোনো ভুল করো না প্রিয়া। আমি জানি তুমি আমার পছন্দ করো না, কিন্তু আমি তোমার বন্ধু হয়েই এই কথাগুলো বললাম। তিমির প্রিয়াকে বলে, কথা একদম ঠিক কথা বলছে, এখন তোকে রেডি থাকতে হবে। কথা আপন মনে বলে, এইভাবে মেয়েটার মন ভাঙলো। ওইদিকে আবার না লগ্ন বয়ে যায়। দত্তবাবুরা কি ভাবছেন কি জানি, রেগে গেলেন না তো? এরপর কথা তিমিরকে বলে, ছোটকা তুমি বাড়িতে ফোন করে জানিয়ে দাও আমরা পেয়ে গেছি প্রিয়াকে, ওকে নিয়ে এখনই বাড়ি ফির। তিমির বাড়িতে ফোন করে বলে, আমরা পেয়ে গেছি প্রিয়াকে। কথা প্রিয়াকে বলে, সব ঠিক হয়ে যাবে, এবার তুমি শান্ত হও আর কান্নাকাটি করো না। কেন যে তুমি তোমার ভাই বোনকে সবটা জানালে কিন্তু সবাই তোমার পাশে থাকতো। এরপর দেখা যায় দত্তবাবুর স্ত্রী শশীবাবুকে বলেন, আচ্ছা শশীবাবু, তথাগতর কাছ থেকে শুনেছি আপনি নাকি এক কথার মানুষ, তাহলে এই বিয়েটা এরকম হলো কেন বলুন তো? অগ্নিবর বাবা বলেন, দেখুন আপনারা যা ভাবছেন তেমনটা নয়, কিন্তু সুতপা দেবী বলেন তাই। তাহলে আমাকে ঠিক এখন কি ভাবতে হবে সেটা আপনারা একটু বলে দিন। বিয়ের দিন কোনো কোণে তার বাড়িতে কিছু না বলে ঘুরতে গেছে বলে আমার জানা নেই, তাহলে আপনাদের মেয়ে পালিয়ে গেছে এটা মেনে নিন। এই বিয়েটা যে কোণের অমতে দেওয়া হচ্ছে সেটা আমি প্রথম দিন ভালো করে বুঝতে পেরেছি, ওর হাবভাব আচার আচরণ কোনোটাই কোণে সুলভ ছিল না। তিনি দত্তবাবুকে বলেন, অভিজিৎকে বলো এখনই চলে আসতে, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। অভিজিৎ মনে মনে বলে, যাক বাবা, অবশেষে শান্তি, বিয়েটা হচ্ছে না, কীর্তি পাগল করে দিত বিয়েটা হল। শশীবাবু তার স্ত্রীর কাছে গিয়ে বলেন, রেনু ওরা কি বলছে, অভিজিৎকে নিয়ে চলে যাবেন কেন? এত অপমান আমি যে আর সহ্য করতে পারছি না। রেনু বলেন, এত উত্তেজিত আর হয়েও না, ছেলেরা আছে তো, ওরা ঠিক একটা ব্যবস্থা করবে, আমিও ঠিক বুঝতে পারছি না এ কি হলো আমার পরিবারের সাথে। এরপর দেখা যায় কথা তিমির প্রিয়াকে সাথে করে নিয়ে আসে বাড়ি। ম্যান্ডি অবাক হয়ে অ্যানিকে বলে, আমি বিশ্বাস করতে পারছি না গবর দেবী প্রিয়াকে খুঁজে নিয়ে এলো। লেখা প্রচন্ড রেগে যায় প্রিয়াকে দেখে, এমনকি সে তার গায়ে হাত তোলে। কর্তা দিদা ঠাকুর মশাইকে বলে, প্রিয়া দিদি ভাই তো চলে এসেছে, লগ্নও তো এখনো বয়ে যায়, আপনি বিয়েটা বরং শুরু করে দিন। বিয়ের কথা শুনে দত্তবাবুর স্ত্রী বলেন, কিসের বিয়ে, এখন এই বিয়ের কথা বলে লাভটা কি আছে? এই মেয়ে যে বিয়েতে রাজি ছিল না আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছি, না হলে ওরকম একটা পোশাক পরে আমাদের বাড়িতে পাহাড়ে আসতো না। তিনি অভিজিৎকে বলেন, অভিজিৎ তুমি এখনো কেন অপেক্ষা করছো? অভিজিৎ বলে, আমার কিছু কথা রয়েছে। এরপর সে প্রিয়ার কাছে গিয়ে বলে, প্রিয়া আমি জানি তুমি আমাকে খুব ভালো করে চেনো না, এমনকি আমিও তোমাকে খুব ভালো করে চিনি না, তবে আমি তোমার কোনো কথাতে না বলিনি কেন জানো? তার কারণ আমার বাবা তোমার বাবাকে কথা দিয়েছিলেন আমাদের দুজনের বিয়ে হবে তাই, কিন্তু বিশ্বাস করো এটা আমি মেনে নিতে পারবো না, আর যাই হোক মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। এটা কেন করলে তুমি অন্য কাউকে ভালোবাসো, বাঁচতেই পারো, না হলে তো আর কেউ এমনি এমনি পালিয়ে যায় না। আজ বিয়ের দিনে তুমি মণ্ডপ ছেড়ে পালিয়ে গেলে এটা তো আর মজা করার জন্য নয়, তোমার জীবন তুমি তোমার মতো করে কাটাতেই পারো। তারপর অভিজিৎ বলে, আমি আর এই বিয়েটা করতে চাই না। বাড়ির প্রত্যেকে প্রচন্ড ঘাবড়ে যায়। প্রিয়ার মামারা অভিজিৎকে অনেক বোঝানোর চেষ্টা করে, এমনকি প্রিয়াকে অভিজিতের কাছে ক্ষমা চাইতে বলে। অভিজিৎ বলে, ক্ষমা চাওয়া আর আলোচনার কোনো কিছুরই আর দরকার নেই। কথা মনে মনে বলে, মা নন্দী, একজন তো একবার ভুল করতেই পারে,
পারে, কিন্তু তাই বলে তুমি তাকে আর একটা সুযোগ দেবে না? তুমি তো আমায় ইঙ্গিত দিয়েছিলে প্রিয়ার বিবাহিত জীবন সুখের হবে, ওর বড়কে ভালো রাখবে, কিন্তু অভিজিৎ ওকে বিয়ে করতে চাইছে না। তাহলে ওর বিয়ের কি হবে মা? এরপর দেখা যায় নীলাদ্রি ফোন করে কথাকে বলে, এটা তোর শ্বশুর বাড়ি তো? আমি এই বাড়িটার সামনে দিয়ে একবার ঘুরে গেছি, এমন প্যান্ডেল করা রয়েছে বিয়ে বাড়ির যে বুঝতেই পারি। নীলাদ্রি একজন মহিলাকে দেখে বলে, এটা গুয়ো বাড়ি তো? এরপর ওই মহিলা বলেন, আপনি বিয়ে বাড়ির ভিতরে গিয়ে কি করবেন? বিয়ের আসর থেকে তো বউ পালিয়ে গেছে। নীলাদ্রি আপন মনে বলে, বউ পালিয়েছে? তার মানে যার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল সে কি এই বাড়ির মেয়ে? এরপর দেখা যায় নীলাদ্রির কাছে আসে কথা অর্জুন। কথা প্রচন্ড ঘাবড়ে গিয়ে বলে, বাড়িতে সবাই ঠিক আছে তো? হঠাৎ করে দাদা ভাই তুমি এখানে? নীলাদ্রি বলে, সবাই ঠিক আছে, আসলে মাই পাঠিয়ে দিল বাড়ির গাছের আম আর তোর জন্য হলুদ, আর একটা চিঠি এসে কাকুর ফ্যাক্টরি থেকে, তোদের বাড়িতেই এসেছিল। পাশের বাড়ির লোকজন আমাদের ঠিকানা দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল বর্ধমানে, তাই আমি নিয়ে এলাম। এবার আমাদেরও ঠিকানাটা পাল্টাতে হবে। আমার তো কলকাতায় চাকরিটা শুরু হয়ে গেছে, তাই কলকাতায় একটা ঘর ভাড়া করেছি, আপাতত আমি আর মা। জনির কাছ থেকে বিয়ে বাড়ির সব কথা জানতে পারে নীলাদ্রি। এরপর দেখা যায় অভিজিৎ তার বাবাকে জানায় তার পক্ষে আর এই বিয়েটা করা সম্ভব নয়। দত্তবাবু শশীবাবুকে বলেন, আপনার বা আপনার পরিবারের সম্বন্ধে যা আমার ধারণা ছিল আজকে সেটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেল। আসলে বিজনেস আর সম্পর্ক কখনো পারিবারিক না হওয়াই ভালো। আজ সেই শিক্ষাটা আমি পেলাম, আজ অনেক অপমানিত হলাম, দয়া করে আমাকে অন্য কিছু আর অনুরোধ করবেন না। এরপর দেখা যায় অভিজিৎ একান্তে ফোন করে কীর্তিকে বলে, তোমার আর ঝামেলার কিছু রইল না। বাবার কথায় আমি বিয়েটা করতে এলাম, কিন্তু এখন বিয়েটাও হচ্ছে না, কারণ সব দোষ এখন বিয়ের দিকে। সে বিয়ে থেকে পালিয়েছে, আমাদের মাঝখানে আর কেউ আসতে পারবে না। অভিজিতের কথা শুনে মনে মনে বলে, অভিজিতেরও কি কারোর সাথে সম্পর্ক আছে নাকি? বিয়ে করতে বসে তাই ও বারবার ফোনটা কেটে দিচ্ছিল। অভিজিৎ ছেলেটাও প্রিয়ার জন্য ভালো ছিল না। সে মনে মনে ভগবানকে বলে, মেয়েটার জীবনে তুমি কি লিখছো? যাকে ভালোবেসে বিয়ের দিন আপনজনকে ছেড়ে চলে গেল, সেই ছেলেটা ওকে প্রতারণা করলো, আর যার সঙ্গে ওর বিয়ের কথা চলছিল সেও অন্য একজনের সঙ্গে। এই কথাটা আমি কাকে বলবো? কর্তা দাদু তো একদম ভেঙে পড়বে। কথা প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে যায়, সে কি করবে কিছু বুঝে উঠতে পারে না। শশীবাবু প্রচন্ড ভেঙে পড়েন। তিনি বলেন, যেসব কথাগুলো আমায় শুনতে হলো সেই কথাগুলো কি আমার শোনার কথা? প্রিয়াকে জিজ্ঞাসা করো এত সাহস সে কোথা থেকে পেল? আমার এতদিনের ব্যবসা, এতদিনের সুনাম সব মাটিতে মিশিয়ে দিল। কথা বলতে বলতে শশীবাবুর মাথা ঘুরে যায়। তাড়াতাড়ি করে নীলাদ্রি ধরে ফেলে শশীবাবু। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। কর্তা দাদু অসুস্থ দেখে কথা মনে মনে বলে, কর্তা দাদু অসুস্থ হয়ে পড়লেন। এরপর যদি অভিজিতের আসল চেহারাটা সামনে আসে, কর্তা দাদু সুস্থ করাই মুশকিল হয়ে যাবে। কর্তা দিদা নীলাদ্রিকে বলেন, উনি পড়ে গেলে খুব বড় বিপদ হয়ে যেত। সত্যি বলছি, তুমি অনেক বড় বিপদের হাত থেকে আমাদের বাঁচালে, কিন্তু কে তুমি? এরপর নীলাদ্রি বলেন, আমি কথার দাদা, ওর বড় মামার ছেলে। কর্তা দাদুর জ্ঞান ফেরার পর কথাকে বলে, আমার নাতনি আমার মুখ পুড়িয়েছে, কিন্তু তাই বলে তো আমার নাতনির কোনো ক্ষতি হতে দিতে পারি না। বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, বিয়ের কি হবে ওর? লেখা বলে, সবই আমার পোড়া কপাল। বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যাওয়া একটা মেয়েকে কে তার নিজের বাড়ির বউ করবে? এরপর সে প্রিয়াকে বলে, তুই কেন বাড়ি ফিরে এলি? এর থেকে মরে গেলে ভালো হতো। কথা লেখাকে শান্ত করে। প্রিয়াকে দেখে নীলাদ্রি মনে মনে বলে, এনার সঙ্গেই তো আমার ধাক্কাটা লেগেছিল, একটু আগে যদি জানতাম তাহলে ওনাকে যে করেই হোক বাড়ি ফিরিয়ে আনতাম। এরপর ঠাকুর মশাই কর্তামাকে বলেন, লগ্ন শেষ হতে আর বেশি সময় নেই, এরপরে যে আপনাদের ঘরের মেয়ে লগ্নভ্রষ্টা হবে। এইসব শুনে লেখা প্রচন্ড ভেঙে পড়ে বলে, আমি আর বাঁচতে চাই না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।